আমি পদ্মজা, পর্ব 91, লেখিকা ইলমা বেহরোজ। আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন। প্রথম অংশ। প্রচণ্ড গরম পড়েছে। প্রেমা ঘেমে একাকার। তৃষ্ণায় তার গলা শুকিয়ে চৌচির। ইচ্ছে করলে হাত বাড়িয়ে নদীর পানি দিয়ে গলা ভেজাতে পারে, কিন্তু তার ইচ্ছে করছে না। বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে 7 মাস পূর্বেই। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া ভগ্ন হৃদয় নিয়েই দিব্যি বেঁচে আছে। মাঝে মাঝে সে নিজেকে প্রশ্ন করে, কেন সে বেঁচে আছে। তুষার তার হাতের সিগারেটটি নদীতে ফেলল, তারপর সামনে তাকালো। কালো বোরখা পরে বসে আছে প্রেমা। তার মাথার উপর বাঁশের ছাউনি। সে চোখ ছোট ছোট করে উদাসীন হয়ে তাকিয়ে আছে। দূরে, বহু দূরে। তুষার 4 মাস ধরে প্রেমাকে দেখছে। মেয়েটা সব সময় উদাসীন থাকে। তুষার তার কপালের ঘাম মুছল। গরম ভালোই পড়েছে। সে তার ব্যাগ প্যাক করে পানির বোতল বের করে গলা ভেজালো। তারপর প্রেমাকে ডাকলো, এই মেয়ে, পানি খাও, গরম পড়েছে খুব। প্রেমা তাকালো না। তুষার তার এক ভ্রু উঁচিয়ে ডাকলো, এই যে খুঁকি। প্রেমা ঘাড় গড়িয়ে ছো মেরে বোতল নিল, তারপর আবার আগের মতো ঘুরে বসলো। প্রেমার ব্যবহারে তুষার বেকুব বনে। তার মাথা চড়ে যায়। এইটুকু মেয়ে বেয়াদবি করলো কিভাবে। তুষার দূরে গিয়ে বসলো, কিন্তু তার রাগ বেশিক্ষণ রইল না। দোষটা তো তারই। বয়সের পার্থক্যটা বেশি হওয়াতে প্রেমাকে তার বউ মনে হয় না। তাই গত 4 মাসের দাম্পত্য জীবনে একবারও সে প্রেমার হাত ধরেনি। কখনো ভাবেওনি তার একটা বউ আছে। শুধু দুজন এক বাড়িতে থেকেছে, এই যা। এই যুগে এরকম 14-15 বছর বয়সের পার্থক্যে স্বামী স্ত্রী অহরহ দেখা যায়। তবুও কেন যেন তুষার প্রেমাকে ছোট্ট স্কুল পড়ুয়া একটা মেয়ে ছাড়া আর কিছু ভাবতে পারে না। সে প্রেমার সাথে সব সময় দূরত্ব রেখেছে। মানসিকভাবে ভেঙে পড়া মেয়েটাকে সময় দেয়নি। এতবার কাঁদতে দেখেও আদর করে কখনো কান্না থামায়নি। সবকিছু স্বাভাবিকভাবে নিয়েছে। তুষার যে রসকহীন কাঠখোট্টা একটা মানুষ প্রেমা বুঝে নিয়েছে। তুষারও বুঝতে পেরেছে, তাকে বুঝিয়েছে তার মা। গত শুক্রবার জুম্মার পর তুষারের মা আয়তুন বিবি তুষারের সাথে ব্যক্তিগতভাবে কথা বললেন। বুঝান বউকে বউয়ের মতো দেখতে। বিয়ে হয়েছে যে প্রেমাই তুষারের জীবনের নিখুঁত স্ত্রী। প্রেমা নিঃসঙ্গতায় কামড়ে খিটখিটে হয়ে যাচ্ছে। এক বোন কবরের, অন্য বোন জেলে। যে স্বামী হয়েছে সেও দূরত্ব বজায় রেখে চলে। এভাবে মেয়েটা কিভাবে স্বাভাবিক জীবনযাপন করবে। মায়ের কথা শোনার পর তুষার কাজকর্ম রেখে অনেক ভেবেছে। উপলব্ধি করল, পদ্মজার মুখে প্রেমার যে বর্ণনা সে শুনেছিল, সে প্রাণোচ্ছল লজ্জাবতী মেয়েটার কথা সে শুনেছিল, সে মেয়েটা আর আগের মতো নেই। তুষারের বিবেক জাগ্রত হয়। সিদ্ধান্ত নেয় প্রেমাকে সময় দেবে, সম্পর্কটাকে সুন্দর সুযোগ দেবে, সহজ করবে। তাৎক্ষণিক সে প্রেমাকে জানালো তারা অলন্দপুরে ঘুরতে যাবে। তুষারের সিদ্ধান্ত শুনে প্রেমা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। গত 2 দিন তুষার ইনিয়ে বিনিয়ে কথা বলার চেষ্টা করেছে, তাও সব কথা পড়া নিয়ে। এত ছোট মেয়ের সাথে কি বন্ধুত্ব হয়। তুষার কথা বললে সম্পর্ক সহজ করতে গিয়ে আরও কঠিন করে তুলছে। সে কিছুতেই প্রেমার সাথে সহজ হতে পারছে না। তারপর আজই দুজন গ্রামের উদ্দেশ্যে বের হলো। পথে কেউ কোনো কথাই বলেনি। অলন্দপুরে চলে এসেছে তারা। নৌকা ধীর গতিতে আটপাড়ার দিকে এগোচ্ছে। তুষার আর চোখে প্রেমাকে দেখল। প্রেমা ঝিম ধরে বসে আছে। তুষার খ্যাক করে গলা পরিষ্কার করে ডাকলো, প্রেমা। প্রেমা ঘাড় ঘুরিয়ে তাকালো। সে অবাক হয়েছে। স্বামী নামক কঠিন পাথরটি তাকে সবসময় খুকি বলে অথবা মেয়ে ডাকে। হুট করে প্রেমা ডাকটা শুনে অবাক হয়েছে, আবার ভালোও লাগলো। তুষার গাম্ভীর্যতা ভেঙে প্রেমার দিকে এগিয়ে আসে। প্রেমার সামনে এসে বসলো। মাঝি বাউল গান গাইছে, গাইতে গাইতে বইটা বইছে। তুষারকে এরকম মুখোমুখি বসতে দেখে প্রেমা উৎসুক হয়ে তাকায়। তুষার বসেছে তো ঠিকই, কিন্তু কি বলবে খুঁজে পাচ্ছে না। আরও 2-3 বার খ্যাক করে কাশলো, তারপর বলল, আমাদের সম্পর্কটা আসলে কি। এটা কেমন প্রশ্ন। প্রেমা ভ্রুকুটি করল। তুষার নিজের প্রশ্ন নিজেই হতভম্ব হয়ে যায়। হয় সে কঠিন কথা বলে, নয়তো কি বলে নিজেকে বোঝে না। প্রেমাও বোঝে না। তুষার 2 দিনের চেষ্টায় বুঝে গিয়েছে মেয়ে মানুষ পটানোর চেয়ে আসামি ধরা সোজা।
প্রেমার সাথে তার জমছেই না। আসলে কি পটাতে পারছে না, নাকি কিভাবে পটাতে হয় সেটাই তুষার জানে না। প্রেমা চোখ ফিরিয়ে নিল। তুষারের হাবভাব সে বোঝে না, বোঝার ইচ্ছে নেই। ম্যাট্রিক পরীক্ষা দেওয়া হয়নি, আরও 1 বছর পড়তে হবে। জীবনটা এলোমেলো হয়ে গিয়েছে। তার পাশে আপন বলতে কেউ নেই। প্রেমার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তুষার সেই দীর্ঘশ্বাস শুনতে পায়। সে প্রেমার দিকে তাকালো। এইটুকু মেয়ের দীর্ঘশ্বাস এত ভারী। তুষার নরম কণ্ঠে বলার চেষ্টা করলো, তুমি কি আমার উপর বিরক্ত? তুষার নরম কণ্ঠে কথা বলার চেষ্টা করলেও কণ্ঠস্বরে গাম্ভীর্যতা থেকে যায়। প্রশ্ন করে, দুই ভ্রুকুচকে প্রেমার দিকে তাকায়। তার চাহনি দেখে মনে হচ্ছে প্রেমা চোর, চুরি করে ধরা পড়েছে, আর তারই জিজ্ঞাসাবাদ চলছে। প্রেমা জবাব দিল, না। তুষারের ভ্রু দুটি আরও বেঁকে গেল। সে কাটকাট স্বরে বলল, প্রশ্ন করছি তো, উত্তর কোথায়? প্রেমা অন্যদিকে চোখ রেখে নির্লিপ্ত কণ্ঠে বলল, না। বিরক্ত? বিরক্ত না। তাহলে আমার সাথে কথা বলো না কেন? প্রেমা নির্বিকার চোখে তাকালো, বলল, আপনিও তো বলেন না। তুষার থতমত খেয়ে যায়। প্রথম প্রথম প্রেমা তুষারের সাথে কথা বলার চেষ্টা করেছে, তখন তুষারই হুঁ হ্যাঁ এর বেশি কিছু বলেনি, তাই কখনো দীর্ঘ আলাপ হয়নি। প্রেমার কথায় তুষার বিব্রত বোধ করলেও নিজেকে গুটিয়ে নিল না। সে কখনো হারেনি, সবসময় জয়ী হয়েছে। এবারের চ্যালেঞ্জটা মেয়েলি ব্যাপার, যাই হোক সে হারবে না। হ্যাঁ, কিছুতেই হারবে না। তুষার মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, পিছনের কথা বাদ দাও, এখন থেকে দুজনই কথা বলবো, ঠিক আছে? প্রেমা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তুষার বলল, বেশি গরম লাগছে? লাগছে। তুষারের দূরে চোখ রেখে বলল, আর কিছুক্ষণ, এসেই পড়েছি। আচমকা কালো মেঘে ছেয়ে যায় আকাশ। দক্ষিণা বাতাস ধেয়ে আসে। দস্যি বাতাসে প্রেমার ওড়না একাংশ ছাউনির বাইরে চলে যায়। তুষার ধরল। প্রেমা তার অবাধ্য ওড়নাকে সুন্দর করে গায়ে পেঁচিয়ে নিল। 3-4 দিন ধরে হঠাৎ বাতাস বইছে, সেই সাথে ভ্যাপসা গরম তো রয়েছেই। তুষার চোখ ছোট ছোট করে চারপাশে দেখছে। নদীর দুই পাড়ে 2 গ্রাম, বামে হিন্দুপাড়া, ডানে আটপাড়া। আটপাড়ার সব মানুষ মুসলমান। তুষার বলল, হিন্দুপাড়ার কখনো গিয়েছো? অনেকবার। তুষার প্রেমার মুখের দিকে তাকালো, বলল, আমাদের বিয়েটা কি করে হলো জানো? জানি। কি জানো? প্রেমা নির্বিকার স্বরে বলল, হানি খালামণির কাছে আপনার আম্মা প্রস্তাব নিয়ে যান, তারপর কিছু বুঝে ওঠার আগে পরদিনই আমার বিয়ে হয়ে যায়। তুষার গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করলো, অচেনা একজনকে এক কথায় বিয়ে করে নিলেন কেন? তোমার অনুমতি নেওয়া হয়নি? তুষার এসব কেন জিজ্ঞাসা করছে প্রেমা জানে না। জানতে ইচ্ছে হলেও সে প্রশ্ন করবে না। প্রেমা উদাস গলায় বলল, তখন আমার অভিভাবক আমার নানু আর খালামণি ছিল। আমার ভাবার বা বলার কিছু ছিল না। খালামণি যা চেয়েছেন তাই হয়েছে। তুমি এই বিয়েতে সুখী হতে পারোনি, তাই না? তুষারের সহজ সরল প্রশ্ন। প্রেমা তুষারের চোখের দিকে সরাসরি তাকালো। মানুষটা হঠাৎ করে তার সুখ নিয়ে ভাবছে কেন? যে চোখ নামিয়ে ফেললো, সে চোখ নামিয়ে ফেললো, কিছু বলল না। তুষার মিনিট 2 সময় পার করে বলল, আমাদের বিয়ে হোক, তোমার বড় আপা চেয়েছিলেন। প্রেমা চৌকিতে তাকালো। তার চোখ দুটি হঠাৎ করে জীবন্ত হয়ে ওঠে। তুষার পরিষ্কার দেখতে পাচ্ছে প্রেমার মুখটা কেমন সতেজ হয়ে উঠেছে। প্রেমা বলল, আপা চেয়েছিল? তুষার বলল, তোমার আপা মানসিকভাবে বিপর্যস্ত থাকলেও তিনি তোমাকে নিয়ে চিন্তিত ছিলেন। তখন আমার আম্মা আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছিলেন। বারবার টেলিফোন করতেন, বিয়ের জন্য চাপাচাপি করতেন। আমি বিয়েতে আগ্রহী ছিলাম না। আমার বেড়ে ওঠা অন্য 10 জনের মতো ছিল না। বাবা ছাড়া শহরে বেড়ে ওঠা ছেলে মেয়েগুলো জানে জীবনে কতটা নিষ্ঠুর হতে পারে। তোমার আপা কম কথা বলতেন, কথা বলতে বলতে হুট করে থেমে যেতেন। তার মাঝে আম্মাও কল করতেন অনবরত। তাই একবার আম্মার সাথে চেঁচামেচি করছিলাম, কিন্তু কিছু কথা তোমার আপার কানে যায়। সেদিন রাত্রিবেলা হাওলাদার বাড়ি সম্পর্কে বলতে বলতে তোমার আপা থেমে যায়। বাকি কথা কিছুতেই বলছিলেন না। যখন জোর করেছিলাম বলার জন্য, আমাকে অনুরোধ করেন আম্মাকে নিয়ে তোমাকে একবার দেখে যেতে, আর আমার পছন্দ হলে যেন বিয়ে করি। ততক্ষণ তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি। আমার বিয়ে করাও জরুরি নয়তো আম্মা খাওয়া দাওয়া ছেড়ে দিবেন। অন্যদিকে তোমার আপা নিজ ইচ্ছায় কিছু না বললে কিছু জানাও সম্ভব না। তাই কথা দিই তোমাকে দেখতে যাব। তোমার আপা হাসি মুখে বাকিটুকু বলেন। তিনি যেন নিশ্চিন্ত ছিলেন আম্মা তোমাকে দেখতে পছন্দ করবে। ঠিক তাই হলো। ঠিক খোঁজ নিয়ে জানতে পারি তুমি আর তোমার পরিবার হানি খালামণির বাসায় আছো। আম্মাকেও জানায় একটা মেয়ে আছে, দেখে আসো পছন্দ হয় নাকি। আম্মা তো খুব খুশি। তোমাকে দেখার পর রাত্রে ঘুমাননি, সারা রাত তোমার সৌন্দর্যের প্রশংসা করেছেন। বাকিটুকু তো তুমি জানো। আমাকে বিয়ে করাটা অনুগ্রহ ছিল। প্রেমার কণ্ঠটা কেমন যেন শোনায়। তুষার কৈফিয়ত দেওয়ার মতো
বলল, মোটেও না, আমার পছন্দ না হলে বিয়েটা হতো না। তোমার আপাও কিন্তু আমার উপর চাপিয়ে দেননি, বলেছেন একবার যেন দেখি, পছন্দ হওয়ার পর বিয়ে। আর আমার আম্মা তোমাকে পছন্দ হয়েছে, বরং তোমার সাথে আমাকে মানায় না। কেন মানায় না? প্রেমা নিজের অজান্তেই প্রশ্ন করল। তুষার বলল, আমার বয়স বেশি। প্রেমা আর কথা বাড়ালো না। আর ভালো লাগলে হুট করেই ভীষণ ভালো লাগে, এমনকি কাঠখোট্টা তুষারকেও এখন তার ভালো লাগে। সে মৃদু হাসলো। তুষার প্রেমার হাসি খেয়াল করে বলল, হাসছো কেন? হাসছো যে? প্রেমা ঠোঁটে হাসি নিয়ে বলল, আপনার গোঁফ জমিদারদের মতো বড় বড়। প্রেমার কথা শুনে তুষার হাসলো। পদ্মজা নামটাতে জাদু আছে। তার কথা উঠতে প্রেমা হেসেছে, জীবন্ত হয়ে উঠেছে। তুষার বলল, তোমার নানা বাড়িতে এখন কে কে আছে? নানু আর হিমেল মামা। নানুর কিডনিতে কি না হয়েছে, অপারেশন হয়েছে শুনেছি। শহরের মেয়ের কাছে থাকতেন, গ্রামে আসতে গেলেন না কেন? প্রেমা অবাক হওয়ার ভান করে বলল, আমি কি এখানে থাকি যে জানবো? প্রেমা থামলো, তারপর অবাক আবার বলল, গত বছর আপা যখন আসছিল গ্রামে, তখন নানু আর মামা খালামণির কাছে গিয়েছিল। নানুর অপারেশন তখন হয়েছে, অনেক দিন কেটে গিয়েছে। এখন নানু সুস্থ, গ্রামে সমস্যা হবে না। তোমার নানাকে দেখার ইচ্ছা ছিল, দেখতে পারিনি, আক্ষেপের স্বরে বলল তুষার। প্রেমা বলল, নানা তো 2 বছর আগেই চলে গিয়েছেন, দেখবেন কি করে? তুষার ছাউনির বাইরে আঙুলের ইশারা করে বলল, তোমাদের বাড়ির ঘাট না? প্রেমা তাকালো, বলল, এত জলদি চলে এসেছি। তুষার কাপড়ের ব্যাগ হাতে নিয়ে বলল, কথা বলতে বলতে সময় কেটে গিয়েছে। নৌকার মোড়ল বাড়ির ঘাটে এসে থামলো। তুষার মাঝিকে টাকা দিয়ে প্রেমার হাত ধরে নামায়। প্রেমার হাত ধরার সময় তুষারের মনে হলো এত কোমল হাত সে কখনো ধরেনি। তাৎক্ষণিক তার বুকের ভেতর কি যেন হয়। প্রেমা উঠানে পা রাখতে বাসন্তীর সাথে দেখা হয়। বাসন্তী প্রেমাকে দেখে চমকে যান, হাউমাউ করে কেঁদে ওঠেন। প্রেমাকে শক্ত করে জড়িয়ে ধরেন। বাসন্তীর কান্না শুনে রুম্পা আর প্রান্ত ঘর থেকে বেরিয়ে আসে। রুম্পা বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। প্রান্ত বাইরে ছুটে আসে। বাসন্তী কাঁদতে কাঁদতে বললেন, ও মা, মা আমার। প্রেমার আকস্মিক আগমন তিনি হজম করতে পারছেন না। মোড়ল বাড়ির মরুভূমিতে পরিণত হয়েছে। মরুভূমির মাঝে প্রেমা জল হয়ে এসেছে। প্রেমা বাসন্তীর পিঠে হাত বুলিয়ে বলল, শান্ত হও বড় আম্মা, শান্ত হও। বাসন্তী প্রেমার কপালে গালে চুমু দিলেন। তুষার পাশ থেকে সালাম দিল। বাসন্তীর চোখের জল মুছতে মুছতে তুষারকে বললেন, ভালো আছো আব্বা? জি আম্মা। আপনি তো অনেক শুকিয়ে গিয়েছেন, মেয়েগুলোর কাছে নাই, তারা ভালো নাই, আমি কেমনে ভালো থাকি বাপ? প্রেমা প্রান্তর দিকে তাকাতে প্রান্ত প্রেমার মাথায় থাপ্পড় দিল, বলল, এতদিন পর আসলি? প্রেমা প্রান্ত চুল টেনে ধরে বলল, একদম মাথায় থাপ্পড় দিবি না, আমার মাথা ব্যথা করে। প্রান্ত আরও কিছু বলতে যাচ্ছিল, তুষারকে দেখে থেমে যায়। তুষার হাসতে কার্পণ্য করল না। সে প্রান্তর সাথে হ্যান্ডশেক করে বললেন, কেমন দিনকাল কেমন যাচ্ছে? কুশল বিনিময় শেষে বাসন্তী তুষার আর প্রেমাকে নিয়ে বারান্দায় পা রাখলেন। দেখা হয় রুম্পার সাথে। রুম্পার পেট উঁচু হয়েছে, তার গর্ভাবস্থা 7 মাস চলছে। সে এই বাড়িতেই থাকে, হাওলাদার বাড়িতে এখন আর কেউ থাকে না। 7 মাসে অনেক কিছু পাল্টে গিয়েছে। আমিনা আলোকে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছে। বৃদ্ধা নূরজাহান মারা গিয়েছেন। বিদেশ থেকে লাবণ্য ও জাফর তাদের স্বামী স্ত্রী নিয়ে দেশে এসেছিলেন। 2 সপ্তাহ থেকে আবার ফিরে গিয়েছে। গ্রামবাসী এখন হাওলাদার বাড়িতে যেতে ভয় পায়, সেখানে নাকি আত্মার ঘুরঘুর করে। প্রেমা রুম্পাকে 2 হাতে জড়িয়ে ধরল। কুশল বিনিময় শেষ করে রুম্পা তুষারকে প্রশ্ন করল, উনি ভালো আছে? জেলখানার খাওয়ান দাওয়ান দেয়? মারে কেউ? রুম্পার কণ্ঠে ব্যাকুলতা। তুষার রুম্পাকে আশ্বাস করে বলল, আলমগীর সাহেব ভালো আছেন, সুস্থ আছেন, খাবার দেওয়া হয়, কেউ মারধর করে না, আপনি চিন্তা করবেন না। আলমগীর সুস্থ আছে এই খবরটুকু রুম্পার বেঁচে থাকার শক্তি। 7 মাস পূর্বে রবিবার দুপুরে মুমিন নামে একজন ব্যক্তি মজিদের সাথে দেখা করতে গিয়েছে। দেখে ফরিনার কবরের পাশে এক মেয়ে শুয়ে আছে। তার পরনে সাদা শাড়ি রক্তে রাঙা, আর কবরের উপর একটা মাথা। মজিদ হাওলাদার মুমিনকে নতুন দারোয়ান হিসাবে নিযুক্ত করে চেয়েছিলেন।
তাই ডেকে পাঠিয়েছেন। মুমিন এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়, জান দিয়ে দৌড়ে পালায়। তারপর ঘণ্টাখানেকের মধ্যে হাওলাদার বাড়ির গণহত্যার ঘটনা পুরো আনন্দপুরে ছড়িয়ে পড়ে। দলে দলে লোক জড়ো হয়। পদ্মজা এত মানুষকে দেখেও নীরব থাকে। তার রূপ হয় রূপকথার অতৃপ্তি অশরীরীর মতো। কেউ কেউ পাথর ছুঁড়ে মারল, ডাকলো কুহকিনী, ডাইনি, রাক্ষসী। থানা থেকে পুলিশ আসে, পদ্মজাকে শহরে নিয়ে যায়। নৃশংস এই খুনের কথা ছড়িয়ে পড়ে চারিদিকে। টেলিভিশন, রেডিও, সব জায়গায় এক কথা। আনন্দপুরের ছোট্ট গ্রাম আটপাড়ার হাওলাদার বাড়ির বধূ উম্মে পদ্মজা চলচ্চিত্র অভিনেতা লিখন শাহর সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে খুন করেছেন স্বামী, শ্বশুর, ভাসুর এবং চাচা শ্বশুরকে। সাথে আরেকটি মেয়ের লাশ পাওয়া গিয়েছে। তাকে খুন করার কারণ এখনও শনাক্ত করা যায়নি। একদিনের ব্যবধানে পুরো দেশে তোলপাড় শুরু হয়ে যায়। নৃশংস খুনের বর্ণনা শুনে কেউ কেউ রাতে ঘুমাতে পারেননি। গ্রামবাসী তাদের প্রিয় ও মহান মাতব্বরের মৃত্যুতে ভেঙে পড়ে। তারা সবস্বরে চিৎকার করে জানায় তারা পদ্মজার ফাঁসি চায়। মুহূর্তেই পুরো দেশের কাছে কলঙ্কিনী হয়ে যায় পদ্মজা। আলমগীর গ্রামে এসে শোনে পুলিশ পদ্মজাকে ধরে নিয়ে গিয়েছে, খুন হয়েছে বাড়ির প্রতিটি পুরুষ। সব শুনে ঘাবড়ে যায় আলমগীর, ফিরে যায় রুম্পার কাছে। মগা গ্রামে প্রবেশ করতেই পুলিশ তাকে পূর্ণার খুনের দায়ে আটক করে। আলমগীর ঘরে ফিরে দুশ্চিন্তায় পড়ে যায়। রুম্পা আলমগীরকে অনেক প্রশ্ন করল, আলমগীর জবাব দিল না। আমিরের দেওয়া নীল খামটি নিয়ে এদিকে অপলক চোখে তাকিয়ে রইল। এই খামে একটা চিঠি আর অনেকগুলো গুরুত্বপূর্ণ দলিল রয়েছে। চিঠিতে লেখা এক পরিকল্পনা, আর ঘটেছে অন্য ঘটনা। সবাই যেভাবে পদ্মজার উপর ক্ষিপ্ত হয়েছে, ফাঁসি নিশ্চিত। সে চাইলে পদ্মজার ফাঁসি আটকাতে পারে। তার হাতে যথেষ্ট প্রমাণ আছে, কিন্তু তার জন্য নিজের জীবন ও সংজ্ঞার ত্যাগ করতে হবে। এত সাধনার পর পাওয়া নতুন জীবন ভালো করে উপভোগ করার পূর্বে কিছুতেই সে বন্দী হতে চায় না। আলমগীর খাম থেকে চিঠিটি বের করে আরও একবার পড়ল। প্রিয় বড় ভাই, বড় বিপদে পড়ে তোমার সাহায্য চাইছি। এখানে ঘটে গিয়েছে অনেক ঘটনা। পদ্মজা জেনে গিয়েছে সব সত্য। তোমার চিঠি পাওয়ার পূর্বেই সব জেনেছি। আমি বিস্তারিত কিছু লিখব না, তুমি পরে পদ্মজার কাছে জেনে নিও। আমি আমার জীবন উৎসর্গ করব। আর আগে আমি 4 জনকে হত্যা করতে চাই। তার মাঝে 3 জন পদ্মজার নামে কুৎসা রটিয়েছে। আমি তখন গ্রামে ছিলাম না, ঢাকা গিয়েছিলাম। সেই সুযোগে তারা সুন্দর চাঁদে দাগ ছিটিয়েছে। রবিবারের সকাল আমার দেখা হবে না। আমার বেঁচে থাকা পদ্মজার জন্য হুমকি, সেই সাথে আমার জন্য ভীষণ কষ্টের। আমি তোমাকে কিছু দলিল দিয়েছি, যা প্রমাণ করে আমি একজন নারী পাচারী। সেই সাথে এটাও প্রমাণ করে আমার সাথে কারা কারা ছিল। একটু খুঁজে দেখো, দলিলগুলোর মাঝে আরেকটি চিরকুট আছে। সেখানে আমি স্পষ্ট করে আমার সাথে কাজ করা সবার নাম লিখে দিয়েছি। যাদের বর্তমান ঠিকানা জানা আছে সেই ঠিকানাও লিখে দিয়েছি। আমি প্রমাণসহ স্বীকার করেছি আমার সব অপরাধ। তোমার নাম সেখানে কোথাও নেই। কোথায় মেয়ে পাচার হয়, কিভাবে হয়, কারা এই কাজের সাথে যুক্ত, আমার জানা সব বিস্তারিত লেখা আছে। আমার দেয়া ঠিকানা অনুসারে খোঁজ চালানো উদ্ধার হবে 250 বেশি মেয়ে। তুমি এই চিরকুট নিজের কাছে রেখে আমার স্বীকারোক্তির চিরকুটটিও সকল দলিল প্রমাণ হিসেবে সকলের সামনে উন্মোচন করবে। রুম্পা ভাবিকে বাঁচিয়ে রাখার অবদানে পুরোটাই আমার ছিল। সেই কৃতজ্ঞতা থেকে হলেও তুমি পদ্মজাকে কলঙ্কমুক্ত করো ভাই। পদ্মজাকে নিজের সাথে নিয়ে যেও, রেখে দাও। তোমার কাছে আমানত রেখে গেলাম। ইতি আমির হাওলাদার। আলমগীর চিঠি মেঝেতে রেখে 2 হাতে মাথা চেপে ধরে। সে মগার থেকে চিঠি পাওয়ার পরপরই আমিরকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। আমিরকে সে ভীষণ ভালোবাসে। আমিরের আত্মহত্যার সিদ্ধান্ত আলমগীরকে বসে থাকতে দেয়নি। কিন্তু গ্রামে পৌঁছে শুনল সব শেষ। পদ্মজা খুন করেছে সবাইকে, আর এখন পদ্মজা মিথ্যা অপবাদে জেলে বাস করছে। এই মুহূর্তে সে যদি এই প্রমাণসমূহ নিয়ে সে পুলিশের কাছে যায়, পুলিশ তাকেও আটক করবে। সে পুলিশকে মিথ্যা বলতে পারবে না, সেই সাহস হবে না। সব সত্য জানার পর তার ফাঁসিও হতে পারে। সে নিজেকে উৎসর্গ করার সাহস পায় না। পদ্মজার মামলায় তর্ক বিতর্কে যখন 25 দিন তা পার হয়, তখন রুম্পা নিজ ইচ্ছায় আলমগীরকে অনুরোধ করলো আলমগীর যেন পদ্মজাকে বাঁচায়। মিথ্যা অপবাদে পদ্মজার ফাঁসি হতে দেখে সে সুখের সংসার করতে পারবে না। পদ্মজা পরকীয়ায় লিপ্ত হয়ে কেউ খুন করেনি।
এইটুকু সত্য যেন আলমগীর সবাইকে জানায়। আলমগীর রাতেই রুম্পাকে নিয়ে বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে, পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পদ্মজাও তখন সব স্বীকার করেছে। সব প্রমাণ পাওয়ার পর দেশের পরিবেশ পাল্টে যায়, জনগণের মাথায় পড়ে হাত। আমিরের দেওয়া তথ্য অনুসারে ধরা পড়ে কয়েকটি চোত্রের নেতা। তদন্ত চালিয়ে জানা যায় স্বয়ং বাণিজ্যিক মন্ত্রী এই চক্রের সাথে জড়িত। উদ্ধার হয় ৩০০রও বেশি অসহায় মেয়ে, কেউ পলাতক। এই খবর দেশের বাইরেও বেরিয়ে পড়ে। কুয়েত, সৌদি সহ আরও কয়েকটি দেশে তদন্ত শুরু হয়। তারা চিরুনি অভিযান চালিয়ে 4 দিনের আমিরের দেয়া তথ্যের উপর নির্ভর করে মেয়ে সংগ্রহকারীদের খুঁজে চলে। 2জন ধরা পড়ে, বাকিরা ধরা ছোঁয়ার বাইরে। উদ্ধারকৃত মেয়েগুলি নতুন জীবন পেয়ে আনন্দের আত্মহারা। আমিরের চিঠিতে নতুন গোপন তথ্য ছিল। অন্দরমহলের পিছনে বড় নারিকেল গাছটির নিচে একটি বিশাল গর্ত আছে, যেখানে ছুরি, রামদা, চাপাতি, কুড়াল, চাবুক সহ অনেক অস্ত্র রয়েছে। তুষার অস্ত্রসহ উদ্ধার করে। সেই সাথে উদ্ধার হয় পদ্মজার জন্য রেখে যাওয়া আমিরের লাল খামটি। পদ্মজা তখন অস্বাভাবিক ছিল, সে নিজের মধ্যে ছিল না। তাকে হাসপাতাল রাখার আদেশ দেয় আদালত। 1.5 মাসের চিকিৎসার পর পদ্মজার শারীরিক ও মানসিক ক্ষয়ক্ষতি অনেকটা সেরে ওঠে। আদালত থেকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আলমগীর রাজসাক্ষী হওয়াতে ফাঁসির বদলে যাবজ্জীবন হয়। শেষ নিঃশ্বাস অবধি সে কারাগার কাটাবে। তারপর রুম্পা চলে আসে গ্রামে আসার 1 মাস পর জানতে পারে সে গর্ভবতী। তার শূন্য জীবনে আশার আলো হয়ে আসে সন্তান আলমগীরের সংবাদ। দেশবাসীর মুখের কথা পাল্টে যায়। তারা পদ্মজার মুক্তি চেয়ে আজও আন্দোলন করে চলেছে। পরদিন সকাল 7টা। তুষার খাওয়া দাওয়া করে মাত্র উঠেছে, তখন 2-3টে কুকুরের চিৎকার ভেসে আসে। তুষার দ্রুত বারান্দা থেকে নেমে লাহারি ঘরের দিকে তাকালো। সকালের মিষ্টি বাতাসে বিষণ্ণ এক দৃশ্য চোখে পড়ে। অপরিচ্ছন্ন মৃদুল কুকুরগুলোর সাথে কি নিয়ে যেন তর্ক করছে, মাঝে মাঝে মাটি ছুঁড়ে মারছে। তুষার দ্রুত পায়ে মৃদুলের দিকে এগিয়ে যায়। তুষারের পিছন বাসন্তী ও প্রেমাও গেল। গতকাল রাতে তুষার মৃদুলকে দেখতে এসেছিল। তখন মৃদুল পূর্ণার কবরের পাশে ঘুমাচ্ছিল। জুলেখা বানু ডাকতে নিষেধ করলেন, তাই তুষার ডাকেনি। গোপদারির জন্য মৃদুলকে চেনা যাচ্ছে না। গায়ে মাটি লেগে আছে, প্যান্টের এক পা হাঁটু অবধি ছেঁড়া। তুষারকে দেখে মৃদুল 2 কদম পিছিয়ে গেল। লাহারি ঘর থেকে জুলেখা বানু বেরিয়ে আসেন। তিনি ভীষণ শুকিয়েছেন, চোখে মুখে আগের সৌন্দর্যটুকু নেই। একমাত্র ছেলেকে রেখে তিনি নিজের বাড়িতে ঘুমাতে পারেন না। মৃদুল মোড়ল বাড়ি ছেড়ে 1 পাও নড়ে না। সে তার সুস্থ জীবন পূর্ণার সাথে কবর দিয়েছে। 3 মাস আগে মৃদুলকে জোর করে বেঁধে শহরের ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল। ডাক্তারের পরামর্শ তাকে পাগলাগারদে রেখে আসা হয়। 3-4 দিন পার হতেই খবর আসে দারোয়ান ও 2জন নার্সকে আহত করে মৃদুল পালিয়েছে। জুলেখা বানু এই খবর শুনে অজ্ঞান হয়ে যান। মৃদুলের জ্ঞান সুস্থ নয়। সে কি করে গ্রামে ফিরবে? দীর্ঘ 15 দিন পর মৃদুলকে এক গ্রামে পাওয়া যায়। জুলেখা বানু কেঁদে কেটে অস্থির হয়ে পড়ে। মৃদুল পাগল থাকুক, তাও চোখের সামনে থাকুক, সেটাই তিনি চান। তাই মৃদুলকে বাড়ি নিয়ে যান। কিন্তু মৃদুল পূর্ণাকে ছাড়া কিছুতেই খাবে না। তাই বাধ্য হয়ে মৃদুলকে আবার মোড়ল বাড়িতে নিয়ে আসা হয়। মৃদুল সর্বক্ষণ পূর্ণার কবরের পাশে বসে থাকে, বিড়বিড় করে, কিছু বলে। পূর্ণার কবরের চারপাশে গর্ত করে বাঁশ পুঁতেছে, তারপর টিনের ছাদ দিয়েছে যেন পূর্ণা বৃষ্টিতে না ভেজে। রাতে পূর্ণার জন্য কিনে আনা লাল বেনারসিটি আঁকড়ে ধরে ঘুমায়। জুলেখা বানু জোর করে 2 বেলা খাইয়ে দেন। মাঝে মধ্যে নিজের বাড়িতে যান। নিজের বিলাসবহুল বাড়ি নিয়ে জুলেখা বানুর অহংকার ছিল। আজ আর ছেলের জন্য তাকে অন্যের বাড়িতে লাহিড়ি ঘরে থাকতে হচ্ছে। সন্তানের উপরে যে কিছু নেই। গ্রামের বাচ্চারা মৃদুলকে লাল পাগল ডাকে। লাল পাগল ডাকার কারণ মৃদুল ফর্সা সুন্দর, যদিও তার সৌন্দর্য টিকে নেই। গোলাপি ঠোঁট দুটি কালচে হয়েছে। তুষার মৃদুলকে আদুরে স্বরে ডাকলো। মৃদুল এক নজর তুষারকে দেখলো, তারপর দূরে সরে গেল। তুষার জুলেখা বানুকে প্রশ্ন করলো, মৃদুল খেয়েছে? জুলেখা ভেজা কণ্ঠে বললেন, না, খাই নাই। কাইল থাইকাই খাইতেছে না। তুষার কপাল ঈষৎ কুঁচকে মৃদুলের দিকে তাকালো। জুলেখাকে আবার প্রশ্ন করলো, শুনেছিলাম ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। ওর অবস্থা কেমন? মাথা কতটুকু কাজ করে? জুলেখা বানুর চোখের কার্নিশে জল জমে। তিনি বলেন, বাচ্চারাও ওর থাইকা বেশি বোঝে। যতদিন যাইতাছে পাগলামি বাড়তাছে। আমি আর ওর বাপ ছাড়া যে এইডা কয় ওইডাই বিশ্বাস করে। চাচা কোথায়? বাড়িতে। বাড়িঘর জমি জমা দেহন লাগে না, আর কেলা দেখব। কেউ আছে? জুলেখার কণ্ঠে অসহায়তা স্পষ্ট।
তুষার মৃদুলের পাশে গিয়ে বসলো, বলল, আমাকে ভয় পাচ্ছ? মৃদুল আর চোখে তুষারকে দেখলো, মাথা ঝাঁকিয়ে জানালো সে ভয় পাচ্ছে। হাওলাদার বাড়ির খুনিটারই তদন্ত করতে তুষার যখন অলন্দপুরে এসেছিল তখন মৃদুলের সাথে তার দেখা হয়। তখন মৃদুলের এত খারাপ অবস্থা ছিল না। তুষার বলল, আজ রাজহাঁস জবাই করব, তুমি আমাকে সাহায্য করবে। মৃদুল কিছু বলল না। তুষার বাসন্তীর দিকে তাকিয়ে বলল, আম্মা, রাজহাঁস আছে না? আচ্ছা আব্বা, বললেন বাসন্তী। তারপর তুষার মৃদুলকে বলল, রাজহাঁস আছে, অর্ধেক আমরা খাবার, অর্ধেক পূর্ণাকে দেবে। পূর্ণা রাজহাঁস খেতে পছন্দ করতো, তাই না প্রেমা? কোনো কালেই পূর্ণা রাজহাঁস পছন্দ করতো না, তাও প্রেমা তুষারের সাথে তাল মেলালো। তুষার সাবধানে মৃদুলকে বলল, তুমি যদি আমাকে সাহায্য না করো আর আমার সাথে খেতে না বসো, আমি কিন্তু পূর্ণাকে কিছু দেব না, দেখিয়ে দেখিয়ে খাবো, তখন পূর্ণা কষ্ট পাবে। মৃদুল পূর্ণার কবরে হাত বুলিয়ে দিল। সে চিন্তা করছে কি করবে। অনেকক্ষণ চিন্তা করে সে রাজি হলো। সারাদিন তুষারের সাথে ভালো সময় কাটে। তুষার এমনভাবে কথা বলে যেন পূর্ণা সত্যিই বেঁচে আছে। মৃদুল তুষারের সঙ্গে উপভোগ করে। এক ফাঁকে জুলেখাকে তুষার জানালো মৃদুলকে ঢাকা নিয়ে যেতে ভালো হয়, আরেকটু চেষ্টা করে দেখা যেত। জুলেখা তুষারের 2 হাত ধরে অনুরোধ করেন মৃদুলের সুস্থতার জন্য তিনি সব রকম খরচ করতে প্রস্তুত আছেন, শুধু মৃদুলকে যেন তুষার সামলায়। তুষার জুলেখাকে আশ্বস্ত করলো। তারপর আটপাড়ায় ঘোরাঘুরি করে জানতে পারলো মগা জেল থেকে ছাড়া পেয়ে ইয়াকুব আলীর বাড়িতে কাজ নিয়েছে, আর ইয়াকুব আলী অলন্দপুরের মাতব্বর হয়েছেন। দিনের আলো কেটে রাত নামতে মৃদুল পূর্ণার কবরের পাশে গিয়ে শুয়ে পড়ল, আর তুষার রাতের খাবার খেয়ে ঘরে আসে। প্রেমা মশারি টাঙাচ্ছে। বাইরে বিরতিহীনভাবে ঝিঝি পোকা ডেকে চলেছে। তাদের ডাকাডাকিতে তুষারের কানে তালা লেগে যাচ্ছে। সে ঝিঝি পোকার ডাক পছন্দ করে না। অন্যদিকে প্রেমার ঝিঝি পোকার ডাক ভীষণ পছন্দ। সে মুগ্ধ হয়ে শোনে। তুষার 2 কানে আঙুল ঢুকিয়ে বিরক্তি নিয়ে বলল, পোকাগুলো কি সারা রাত ডাকাডাকি করবে? প্রেমা বলল, মাঝরাত অবধি রাখবে। তুষার অবাক হয়ে প্রশ্ন করল, মাঝরাত অবধি জেগে থাকবো? কানে তুলা দিয়ে রাখুন। আছে তুলা, বলল তুষার। প্রেমা আলমারি খুলে তুলা বের করে দিল। তুষার প্রেমার কানে বিস্মিত। তুষার প্রেমার কাণ্ডে বিস্মিত। সত্যি সত্যি তুলা দিয়ে দিল। এই মেয়ে নাকি 2 বোনের চেয়ে লজ্জাবতী আর ভীতু ছিল, অথচ পদ্মজা আমিরকে লজ্জা পেত, পূর্ণা মৃদুলকে লজ্জা পেত, আর প্রেমা লজ্জা তো দূরের কথা, তার চেয়ে এত বড় মানুষটিকে পরোয়াও করে না, নির্বিকার ভঙ্গিতে থাকে। সময় ও পরিস্থিতি মানুষকে কতটা পাল্টে দেয়। তুষার তুলা হাতে বসে রইল। প্রেমা খেয়াল করেও কিছু বলল না। শোবার সময় প্রেমা প্রশ্ন করল, আবার কারাদণ্ড সময় কি কমানো যায় না? কমতে পারে, মনে হয় না এতদিন জেলে রাখবে। অনেক সময় যতদিন জেল হওয়ার কথা ততদিন হয় না। এমনও হয়, মেয়েদের আগে মুক্তি পেয়ে যায় অনেকে। তাছাড়া লিখন শাহ দৌড়াদৌড়ি করছেন, জনগণও চাইছে সাজা কমানো হোক। কমবে নিশ্চয়ই। আপা কি জেল থেকে বের হয়ে লিখন ভাইয়াকে বিয়ে করতে রাজি হবে? আমার যতটুকু ধারণা রাজি হবে না। লিখন শাহ আশা নিয়ে বসে আছেন, পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। পদ্মজা লিখন শাহকে একটা চিঠি পাঠিয়েছেন। প্রেমা উৎসুক হয়ে জানতে চাইল কি লেখা সেখানে। তুষার চেয়ার ছেড়ে বিছানায় এসে বসলো, বলল, আমি পড়িনি, পিন্টুকে দিয়ে পাঠিয়েছি। প্রেমা ছোট করে বলল, ওহ। তারপর প্রশ্ন করল, গত কয়েকদিনের মধ্যে আপার সাথে দেখা হয়েছে? হ্যাঁ, গতকাল বিকালেই দেখা হয়েছে। তিনি আমাকে দেখেই গুটিয়ে যান। পরপুরুষের উপস্থিতি পছন্দ করেন না, তাই না? প্রেমা হেসে মাথা ঝাঁকালো। আবার পদ্মজার কথা শুনে প্রেমা হেসেছে। তুষার প্রেমাকে ভালো করে খেয়াল করলো। পদ্মজার মুখের ছাপ প্রেমার মুখে আছে। প্রেমা সব সময় সোজা সেটি করে বেনি করে, শাড়ি পরে বলে, বয়সের তুলনায় একটু বেশিই বড় লাগে। এই যা, হুট করে প্রেমাকে বড় মনে হচ্ছে কেন? এতদিন তো শাড়ি পরাই দেখেছে, বড় তো লাগেনি। এই কোন কেরামতি? তুষার মুচকি হাসলো। প্রেমা তুষারকে তার দিকে তাকিয়ে হাসতে দেখে বলল, হাসছেন কেন? তুষার টান টান হয়ে শুয়ে পড়ল। প্রসঙ্গ পাল্টে বলল, আমির হাওলাদার 3টে বিয়ে করেছেন, আমি হলে 4টে বিয়ে করতাম। 4 বিয়ে করা সুন্নত। প্রেমা বাঁকা চোখে তুষারের দিকে তাকালো, বলল, করুন গিয়ে,
তবে ভাইয়ার প্রথম দুটো বিয়ের কোনো মূল্য নেই। ভাইয়ার বউ একমাত্র আমার আপা। তুষার এক হাতে মাথার ভর দিয়ে প্রেমার দিকে ফিরে বলল, কেন মূল্য নেই? ইসলামে পালিয়ে বিয়ে করার মূল্য নেই। মেয়ের অভিভাবক লাগে। ভাইয়ের দুটো বউ বাসায় কিছু না বলে বিয়ে করেছে, তাই হাসরের ময়দানে আমির ভাইয়ার বউ শুধু আমার আপা। কথাটা প্রেমা ভাব নিয়ে বলল। তুষার আবার হাসলো। সোজা হয়ে শুয়ে চোখ বুজলো। মাঝে দূরত্ব রেখে প্রেমাও শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তুষার বলল, প্রেমা? প্রেমা জেগেই ছিল। সে সঙ্গে সঙ্গে বলল, 7 দিনের কথা তো আজ একদিনে বলে ফেলেছেন। প্রেমার কণ্ঠে ঝাঁঝ। তার মনে তুষারের জন্য কত রাগ জমে আছে টের পাওয়া যাচ্ছে। কেন এত রাগ? সে কি গত 4 মাসে তুষারের সঙ্গ পাওয়ার আশা করে বারবার নিরাশ হয়েছে? সত্যি এমন কিছু হয়েছে? তুষার ভাবল। অদ্ভুত বিষয়, প্রেমার মুখের ঝাঁঝালো কথাগুলো তুষারের ভালো লাগছে। সর্বনাশ, তবে কি সেও মরণ প্রেমে পড়তে যাচ্ছে? পরিণতি আমির আমির মতো হবে নাকি মৃদুলের মতো, নাকি আরও ভয়ানক? হঠাৎ নীরবতা ভেঙে তুষার বলে উঠল, জানো প্রেমা, ভালোবাসার ব্যাখ্যা ও রূপের বাহার পর্যবেক্ষণ করতে গেলে মস্তিষ্ক ফাঁকা হয়ে যায়। তুষারের গলার স্বরটা পরিবর্তন হয়েছে, কোমল হয়েছে। সে এত পাল্টে গেল কি করে? প্রেমা বলল, কেন এমন হয়? তুষার শূন্যে চোখ রেখে বলল, ভালোবেসে মানুষ পাগল হয়, ভালো হয়, খারাপ হয়, নিঃস্ব হয়, এমনকি নিজের জীবনকেও হত্যা করতে 2 বার ভাবে না। কি অদ্ভুত! তুষারের কথাগুলো প্রেমার ভালো লাগছে। সে তুষারের দিকে ফিরল। তুষারও প্রেমার দিকে তাকালো। প্রেমা বলল, যে ফাঁসে সে জানে ভালোবাসা বড়ই অদ্ভুত। কি সুন্দর কথা, কত মোহনীয় তার কণ্ঠ। তুষার ধীরে সিস্তে বলল, কাউকে ভালোবেসেছো? প্রশ্নটি শুনে প্রেমার ঠোঁট দুটি কেঁপে ওঠে। সে দ্রুত অন্যদিকে ফিরে চোখ বুজল। কি করে সে বোঝাবে তুষারের প্রেমে পড়ে পুড়ে খাক হয়ে যাচ্ছে? এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব 91। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।